নমস্কার, আমি সুমন বসু রায় খবরের ময়নাতদন্তে চলে এসেছি। আজ কিন্তু 16ই ডিসেম্বর, যেমনটা প্রকাশিত হওয়ার কথা ছিল। আজকের জন্য অনেকেই কিন্তু প্রতীক্ষায় ছিলেন, অনেকের ধারণা ছিল যে কত নাম বাদ যাবে, সে নিয়ে প্রশ্ন যেমন ছিল তেমনই কিন্তু আমরা আগেই কিন্তু একটা আভাস দিয়েছিলাম আজকে প্রায় 58 লক্ষ নাম বাদ যাবে। কিন্তু এখানেই কিন্তু শেষ নয়। আমি বলেছিলাম আজকে যে 58 লক্ষ নাম বাদ গেল, এটা কিন্তু একটা উল্লেখযোগ্য দিক। আমি আজ অনেকটাই কিন্তু বিশ্লেষণ করেছি, বিভিন্ন যে তথ্যগুলি এসেছে নির্বাচন কমিশনের সাইট থেকে, সেখানে কিন্তু দেখতে পেলাম যে প্রচুর কেন্দ্র রয়েছে যেখানে মৃত ভোটারের পাশাপাশি বা মৃত ভোটারের থেকে বেশি সংখ্যায় কিন্তু দেখা গেছে যে অনুপস্থিত বা খুঁজে পাওয়া যায়নি এমন ভোটার। অর্থাৎ এগুলোই কি ভুতুড়ে ভোটার, যেটা বলা হচ্ছিল যে দীর্ঘদিন ধরে কিন্তু পশ্চিমবাংলার মাটিতে ভুয়ো ভোটার কিন্তু থেকে গিয়েছে এবং ভুয়ো ভোটার তারা সমস্ত কাগজপত্র বা ভোটার কার্ড বানিয়ে নিচ্ছে। এবং আমরা আজকে দেখলাম তার বাস্তব চিত্র। কেন বহু কেন্দ্র রয়েছে, বহু বুথ এমন রয়েছে যেখানে কিন্তু মৃত ভোটারের থেকে পাওয়া যায়নি খুঁজে এরকম ভোটারের সংখ্যা দ্বিগুণ, তিনগুণ, চারগুণ এরকমও কিন্তু পাওয়া গেছে। অত্যন্ত এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের যে বুথের ভোটার, সেখানেও কিন্তু বহু ভোটার তাদের কিন্তু খুঁজে পাওয়া যায়নি। এবং আমরা যদি দেখি আরো একটা উল্লেখযোগ্য দিক কিন্তু রয়েছে, আজকে যে তালিকা ঘোষিত হয়েছে সেখানে কিন্তু মোটামুটি ভাবে বলে দেওয়া যায় যে এদের আর নাম উঠবার সম্ভাবনা খুব কম, কেন তাদেরকে আবার আবেদন করতে হবে তাদের। সুতরাং আমরা যদি দেখি যে সময় পাওয়া গিয়েছিল সেই সময়ের মধ্যে তাদেরকে যখন খুঁজে পাওয়া যায়নি, তো ভবিষ্যতেও তাদের পক্ষ থেকে আবেদন করার সম্ভাবনা যথেষ্টই কম। তাহলে এই 58 লক্ষই কি বাদ যাবে? একদমই নয়। এরপরে কিন্তু হিয়ারিং এ ডাকা হচ্ছে প্রথম অবস্থায় 30 লক্ষ ভোটার যারা সাদা একেবারে আমরা যদি দেখি যে ফর্ম, সেটা কিন্তু জমা দিয়েছে। আমি আগেই বলেছিলাম যে 58 লক্ষ প্লাস 30 লক্ষ অর্থাৎ 88 লক্ষ। আমি বেশ কয়েকদিন ধরে খবরের ময়নাতদন্তে বলে আসছিলাম, একদম বাস্তবেও কিন্তু তাই মিলে গেল। আপনি যদি দেখেন আজকে 58 লক্ষ আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো সেই সংখ্যার নাম কিন্তু বাদ গেল। এবং আমরা যদি দেখি এখন যেটা হবে সেটা হচ্ছে 30 লক্ষ ভোটার, তাদেরকে প্রমাণ করতে হবে যে তারা ভারতের নাগরিক এবং তাদের ভোটাধিকার থাকা উচিত। এবং তার জন্য তাদেরকে একাধিক নথি কিন্তু জমা দিতে হবে। যদি তাদের সেই নথিগুলি দেখাতে পারেন তাহলে কিন্তু তাদের নাম উঠবে, এবং যদি নথিগুলি দেখাতে না পারেন তাহলে কিন্তু তাদের নাম বাদ যাবে। কি কি নথি লাগবে আমি বলেছিলাম যে 16 তারিখে আমি বিস্তারিত জানাবো কি কি নথি লাগবে। অবশ্যই সেই বিষয়টি আমরা শেষ মুহূর্তে কিন্তু তুলে ধরবো, কতগুলি নথি লাগবে, কি কি নথি লাগবে এবং কিভাবে নাম তোলা যাবে। তবে আমি যেটা বলবো যে আমি প্রথম দিক থেকেই বলছিলাম যে এই যে 58 লক্ষ প্লাস 30 লক্ষ 88 লক্ষ এই নাম বাদ যাওয়ার সম্ভাবনা প্রবল। তার সঙ্গে কিন্তু অনেক অসঙ্গতি ধরা পড়েছে বিভিন্ন ভোটারের, যে আমরা যদি দেখি যে ফর্ম জমা দেওয়ার পর, এবং সেই যে সংখ্যা, সেই সংখ্যাটাও কিন্তু নেহাত কম নয়। সেই সংখ্যাটা 1.5 কোটির উপরে। এবং সেই ভোটারদের কি করা হবে? তাদের কি ডাকা হবে হিয়ারিং এ, নাকি তাদেরকে ডাকা হবে না, সবাইকেই নাম তুলে দেওয়া হবে? সেটা নিয়ে কিন্তু প্রশ্ন এখনো রয়েছে, ধোঁয়াশা এখনো রয়েছে। আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে অবশ্যই তাদেরকে ডাকা হবে। প্রথমে এই যে 30 লক্ষ নাম রয়েছে তাদেরকে ডাকা হচ্ছে, এবং তাদের নাম প্রথমেই কিন্তু যখনই হিয়ারিং হবে সেদিনই কিন্তু সেটা আপলোড করে দেওয়া হবে, এবং সেটা আমরা যখনই সেটা তালিকায় অন্তর্ভুক্ত হবে এইভাবে কিন্তু সংখ্যাটা প্রথমে কমিয়ে আনা হবে, এবং তারপর কিন্তু ডাক পড়বে যে অসঙ্গতিগুলি রয়েছে ফর্মে, এবং তাদেরকে ডাকা হবে হিয়ারিং এ, এবং তাদেরকেও কিন্তু বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হবে। এমনকি এই যে নথিগুলি আমি বলবো এখন 11টি নথি, সেই নথিও কিন্তু দেখতে চাওয়া হতে পারে তার মধ্যে যে কোনো একটি, এবং সেটা যদি দেখাতে পারে তাহলে কিন্তু তাদের নামও কিন্তু আমরা যদি দেখি তাহলে চলে আসবে। সুতরাং চিন্তার কোনো বিষয় কিন্তু নেই। আমি আগেও যেমন বলেছিলাম নির্বাচন কমিশন চাইছে স্বচ্ছ একটা ভোটার তালিকা তৈরি করতে, এবং তাতে তাদের লক্ষ্য যেটা একজনও ভারতীয় নাগরিক তাদের নাম যেন বাদ না যায়। সেই জন্যই কিন্তু এত ধরনের একটা কিন্তু সিস্টেম দেখতে পাচ্ছি, যেই সিস্টেমকে অনেকে জটিল বলে মনে করছেন, কিন্তু এটা একটা সহজ একটা পদ্ধতি। হ্যাঁ, কাজ করতে গিয়ে অনেক কঠিন সমস্যা রয়েছে, বিশেষত বিএলওদের যাদেরকে মনে করা হচ্ছিল যে তাদের কাজ শেষ, তাদের কিন্তু কাজ শুরু হয়ে গেল। আমরা যদি দেখি এখন তাদেরকে বুথে বসতে হবে একেবারে 15 জানুয়ারি পর্যন্ত, এবং তাদের কাছে লিস্ট থাকবে কাদের নাম রয়েছে, এবং তাদের কাছে কিন্তু হিয়ারিং এর যে নোটিশ সেটা প্রথমে আসবে, এবং তারা সেই হিয়ারিং এর নোটিশ পাওয়ার পর
যে ভোটারের রয়েছে তার সঙ্গে যোগাযোগ করবেন এবং তাকে জানাবেন এত তারিখে হিয়ারিং রয়েছে এবং তাকে উপস্থিত থাকতে হবে হিয়ারিংয়ে। এই বিষয়গুলি তাকে এখন তদারকি করতে হবে। আরো গুরুত্বপূর্ণ কাজ কিন্তু বিএলওদের পড়ে গেল। কিন্তু আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে 1 কোটির কাছাকাছি যেমন নাম বাদ যাওয়ার সম্ভাবনা প্রবল, এবং সেই সংখ্যাটা কত বাড়বে সেটা নিয়েই কিন্তু এখন চর্চা হবে আগামী কয়েকদিন। এতদিন চর্চা ছিল খসড়া তালিকায় কত নাম বাদ চলবে, সেটা পরিষ্কার হয়ে গেছে। 58 লক্ষের মতো কিন্তু নাম বাদ চলে গিয়েছে। আরো 30 লক্ষকে হিয়ারিং এ ডাকা হচ্ছে এবং এই 30 লক্ষ নামের মধ্যে হয়তো অনেকেই তাদের নাম তুলতে পারবেন না এবং তাদের নাম বাদ যাবে। এবং সেই সঙ্গে কিন্তু আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে বুথগুলি রয়েছে, সেই বুথগুলিতেও কিন্তু যারা মৃত তাদের নাম কাটা হয়েছে, যারা অনুপস্থিত তাদের নাম কাটা হয়েছে, যাদের ডবল এন্ট্রি তাদের নাম কাটা হয়েছে, এবং যারা কিন্তু অন্য খানের ভোটার হয়ে গিয়েছেন তাদের নামও কিন্তু কাটা হয়ে গিয়েছে। অর্থাৎ আমরা যদি দেখি এই যে একটা পদ্ধতি, এই পদ্ধতির মাধ্যমে বহু ভোটারের নাম যারা এই মুহূর্তে কিন্তু ভোটাধিকারের যোগ্য নন তাদের নাম কিন্তু কাটা হয়ে গিয়েছে। এবং সেই সঙ্গে কিন্তু আশ্চর্যজনকভাবে বেশ কয়েকটি জিনিস অন্তত আমার চোখে পড়েছে। বহু বুথ রয়েছে যেই বুথগুলিতে কিন্তু মানে ব্যাপক হারে নাম ইতিমধ্যে কাটা গিয়েছে, অনেক জায়গায় নাম অত্যন্ত কম কাটা গিয়েছে। অর্থাৎ আরো যদি আমরা পরিষ্কার করে বলি যে নাম যে বাদ গেছে, মানে আমরা দেখতে পাচ্ছি অনেক বুথ এরকম রয়েছে 1000 নাম রয়েছে, সেখানে 100 উপরে 120-30 জনের নাম কিন্তু কাটা গিয়েছে, অত্যন্ত উল্লেখযোগ্য। অর্থাৎ 10% বেশি নাম কিন্তু ইতিমধ্যে কাটা গিয়েছে। এরপরে আসবে আরো 30 লক্ষ, সেখান থেকেও কিন্তু বুথগুলিতে নাম কাটা যাবে। ফলে এই যে শতাংশ, এই শতাংশটা কোথায় গিয়ে শেষ হবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। অর্থাৎ যদি 7,65,00,000 মধ্যে 2 কোটি বা 1.5 কোটি নাম বাদ যায়, তাহলে কিন্তু এই যে পার্সেন্টেজটা আমি যেমনটা কিন্তু বিগত দিনের খবরের মধ্যে বলেছিলাম যে সংখ্যাটা কিন্তু যথেষ্টই বড় হবে। অর্থাৎ এই যে 20% বা 25% বা 15%, এই যে ভোটের যে তারতম্য, এটা কিন্তু আগামী দিনের নির্বাচনে যদি সঠিক স্বচ্ছ নির্বাচন হয় তাহলে কিন্তু তার প্রভাব কিন্তু লক্ষ্য করা যাবে। এবার আসি আমাদের যে হিয়ারিং পর্ব হবে, সেই হিয়ারিং পর্বে কি করণীয়। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নাম না থাকলে যেটা করতে হবে ফর্ম 6 কিন্তু জমা দিতে হবে, এবং সেটা অনলাইনের মাধ্যমে এবং অফলাইনের মাধ্যমে কিন্তু জমা দিতে হবে পারা যাবে। এবং যখন হিয়ারিং হবে তখন যেটা করতে হবে সেটা হচ্ছে জন্মের যে আমরা যদি দেখি বিভিন্ন ধরনের প্রমাণপত্র সেগুলো কিন্তু লাগবে। অর্থাৎ নতুন ভোটারদের ক্ষেত্রে এটা কিন্তু সহজ হয়ে গেল। আগামী দিনে যখন নতুন ভোটার তারা নাম নথিভুক্ত করবেন, ফর্ম 6 তারা করবেন, অফলাইন অনলাইন 2 পদ্ধতিতেই হবে, এবং তাদেরকে জন্মের যে প্রমাণপত্র সেটা কিন্তু নিয়ে যেতে হবে। এবং আমরা যদি দেখি তাহলে হিয়ারিং পর্ব যেটা হবে সেখানে যেটা শোনা যাচ্ছে একজন ইআরও থাকবেন এবং 10 জন AERO থাকবেন, এবং তারাই কিন্তু এই হিয়ারিং পর্বটা চালাবেন। অর্থাৎ সেখানে বিএলওদের খুব বেশি কাজ থাকবে না, তাদের যেটা কাজ থাকবে তারা তো প্রাথমিক কাজটা করেই রেখেছে, তাদের কাজ হবে এখন বুথে বসা এবং যারা ভোটাররা আসবেন তাদেরকে সঠিক পরামর্শ দেওয়া, তাদেরকে ফর্ম মিলিয়ে দেখা যে কার কার নাম রয়েছে কার কার নাম রয়নি এবং কি করণীয় সেটা কিন্তু তারা পরামর্শ দিবেন, এবং যাদের হিয়ারিং এ ডাকা হবে তাদের সাথে একটা যোগাযোগ স্থাপন সেটা কিন্তু গুরুত্বপূর্ণ কাজ হবে। এবার কি কি হলো আমরা যদি দেখি 11টি যে নথি সেটা সঙ্গে রাখতে হবে, তার মধ্যে যে কোনো একটা রাখলেই হবে। যেমন কারোর যদি নাম বাদ গিয়ে থাকে, তার যদি পেনশন পেমেন্টের অর্ডার যদি কোনো কপি থাকে তাহলে সেটা দেখালেই কিন্তু হয়ে যাবে। বা আমরা যদি দেখি তাহলে যদি দেখি যে কারোর নাম নেই কিন্তু তার ব্যাংকে, ডাকঘরে, LIC-তে বা এই ধরনের সরকারি কোনো একটা বা রাষ্ট্রায়ত্ত কোনো একটা কোম্পানির আমরা যদি দেখি যে জুলাই মাসের 1 তারিখ 1987 সালের আগে, অর্থাৎ 1987 সালের 1 জুলাইয়ের আগে যদি কোনো নথি তার থাকে সেটা যদি সে জমা দিতে পারেন তাহলে কিন্তু তার নাম লিপিবদ্ধ হয়ে যাবে, কোনো তার চিন্তা করতে হবে না। কারোর যদি বার্থ সার্টিফিকেট যদি থাকে তাহলে তার কোনো চিন্তা করতে হবে না, তার নাম কিন্তু অটোমেটিক্যালি উঠে যাবে। আমরা যদি দেখি কারোর যদি পাসপোর্ট থাকে তাহলে কিন্তু নাম উঠে যাবে। আমি এই জায়গায় দুটি কথা বলবো। এক, যে পাসপোর্টের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই কিন্তু এবার ঝাড়াই বাছাই হবে, কেন পাসপোর্ট নিয়েও কিন্তু অনেক ধরনের সমস্যা আগামী দিনে বা অনেক প্রশ্ন কিন্তু উঠেছে, অনেক
মানে ভুয়ো পাসপোর্টের কিন্তু হদিশ পাওয়া গেছে। সুতরাং পাসপোর্ট যদিও বলা হচ্ছে যে পাসপোর্ট থাকলেই কিন্তু নাম উঠে যাবে, কিন্তু আমার এখানে কিন্তু সন্দেহ রয়েছে পাসপোর্টটা কিভাবে দেওয়া হয়েছে, সঠিক পদ্ধতি মেনে দেওয়া হয়েছে কি দেওয়া হয়নি। যদি না দেওয়া হয়ে থাকে তাহলে কিন্তু সমস্যা হতে পারে। এবং কিন্তু পাসপোর্ট একটা কিন্তু গুরুত্বপূর্ণ নথি 11টা নথির মধ্যে, অর্থাৎ পাসপোর্ট যদি আপনি সঠিক পথে নিয়ে থাকেন তাহলে আপনার কোনো চিন্তা নেই। অন্যদিকে যদি দেখি যে আমরা দেখতে পাবো যে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট কোনো বোর্ড থেকে, অর্থাৎ আমরা যদি দেখি মাধ্যমিক বোর্ড থেকে, উচ্চ মাধ্যমিক বোর্ড থেকে বা কোনো আমরা ইউনিভার্সিটি থেকে, তাহলে কিন্তু তার আর কোনো চিন্তা নেই, তিনি কিন্তু পেয়ে যাবেন। আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যারা বনভূমিতে বসবাস করেন এবং সরকারের থেকে যে শংসাপত্র তাদের থাকবে, সেই শংসাপত্র দেখিয়েও তারা কিন্তু নাম নথিভুক্ত করতে পারবেন। অর্থাৎ আমরা দেখতে পেলাম এখনো পর্যন্ত যে 7টা নথি কিন্তু হয়ে গেল। 8ম নথি হিসেবে কেউ যদি এসসি সার্টিফিকেট থাকে, ওবিসি সার্টিফিকেট থাকে, এসটি সার্টিফিকেট থাকে, তাহলে কিন্তু তার নাম হয়ে যাবে। এবার 9 নম্বর যেটা নথি যেটা বলা হচ্ছে, যেহেতু আসামে এনআরসি ইতিমধ্যে হয়েছে, কারোর যদি এনআরসি সার্টিফিকেট থাকে, হয়তো আসাম থেকে সে পশ্চিমবঙ্গে এসেছে এবং সে ভোটার হিসাবে রয়েছেন, এনআরসি যেহেতু আসামে হয়ে গিয়েছে, সেখানকার যে এনআরসি সার্টিফিকেট সেটা দেখালেও তার কিন্তু হয়ে যাবে 9 নম্বর নথি, আমি বলে দিলাম। এবং কারণ যদি আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে ফ্যামিলি রেজিস্টার যেটা হয় সেখানেও যদি তার নাম থাকে তাহলে কিন্তু হয়ে যাবে 10 নম্বর। এবং 11 নম্বর যে নথি কথা বলা হচ্ছে সেটা হচ্ছে জমি বাড়ি প্রভৃতির যদি কোনো দলিল থাকে, পুরানো দলিল থাকে এবং বা পাট্টা যদি থাকে, তাহলে কিন্তু তার নাম সরাসরি উঠে যাবে, কোনো চিন্তা করতে হবে না, তার বংশধরদেরও কিন্তু উঠে যাবে। সুতরাং তারা যদি এই 11টা নথির মধ্যে কোনো একটা দেখাতে পারে তাহলে কিন্তু হয়ে যাবে। কোনো নথি নেই তাহলে কিন্তু হিয়ারিংয়ে সমস্যা হবে। কিন্তু আমি তাদেরকে বলবো যে আপনারা আধার কার্ড থাকলে সে আধার কার্ড নিয়ে চলে যান, আধার কার্ড নিয়ে যান, আপনি বোঝান যে আমার এই নথি নেই, আমি ভারতের নাগরিক, কিন্তু আমার এই নথিগুলো আমার নেই, বন্যায় নষ্ট হয়ে গিয়েছে বা প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হয়ে গিয়েছে, বা আমি এই নথিগুলির কোনোটাই আমার সংগ্রহে নেই, শুধুমাত্র আধার কার্ড রয়েছে, তাহলেও কিন্তু সেটা বিবেচনার মধ্যে আসবে বলে মনে করা হচ্ছে। যদিও 11টা নথি কিন্তু অমান্য নথি বলা হচ্ছে। এবং অ্যাডিশনালি যেহেতু আমরা বিহারেও দেখেছিলাম আধার কার্ড একটা জমা দেওয়ার একটা কিন্তু অপশন রাখা হয়েছিল এবং তার সঙ্গে অন্য নথি, সুতরাং আধার কার্ড থাকলে আপনারা সেটা নিয়ে গিয়ে একটা হিয়ারিং পর্বে অন্তত উপস্থিতটা হন, পরবর্তীতে যাতে আপনারা একটা আবেদন করার জায়গা আপনাদের থেকে যায়। সুতরাং আজকে আমরা খবরের ময়নাতদন্ত করলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বেশ কিছুদিন ধরে যে বিষয়টি নিয়ে আলোকপাত করছিলাম, এসিআরে কতজন নাম বাদ যাবে, এবং আমি কিন্তু বারবার বলছিলাম যে 58 লক্ষ নাম বাদ যাচ্ছেই, সেই সঙ্গে 30 লক্ষ নাম বাদ যাওয়ার সম্ভাবনা প্রবল, এবং প্রায় 2.25 কোটি নাম যেটা অসঙ্গতি পাওয়া গেছে, তাদের অনেকেরই কিন্তু দেখা যাবে অসঙ্গতিগুলো খুব মাইনর একেবারে সমস্যা, সেগুলি হয়তো কোনো একটা নামের বানানের সমস্যা থাকতে পারে, বা কোনো কারো জেন্ডার সে ভুল দিয়ে ফেলেছেন সেই জায়গায় ভুল থাকতে পারে। সুতরাং এগুলো কিন্তু বা কারোর হয়তো বাবার বয়স লিখতে গিয়ে ভুল করে ফেলেছেন, সেগুলি কিন্তু সংশোধন করার একটা সুযোগ থাকছে এবং নাম তাদের উঠে যাবে। শুধুমাত্র যারা বাইরের ভোটার, যারা ভুয়ো ভোটার, যারা অন্য দেশ থেকে এসেছেন, তারা বিপদে পড়বেন এবং তাদের বাদ যাওয়ার সম্ভাবনা যেভাবে চলছে প্রসেস তাতে কিন্তু অত্যন্ত বাড়ছে। এবং এটাতেই কিন্তু মানুষের আগ্রহ থাকবে এই সংখ্যাটা কত, এই যে 30 লক্ষ এবং সেই সঙ্গে কিন্তু এই যে 2.25 কোটি, অর্থাৎ এই যে একটা ধোঁয়াশা রয়েছে, এই 2 কোটি নাগরিকের মধ্যে বা ভোটারের মধ্যে কতজন নিজেদের নাগরিক হিসাবে প্রমাণ করে ভোটাধিকার অর্জন করতে পারেন বা বজায় রাখতে পারেন, এবং কতজনের নাম বাদ যায় সেই দিকে কিন্তু নজর থাকবে আমাদের। 14ই ফেব্রুয়ারি ভালোবাসার দিন, সেদিন কিন্তু প্রকাশিত হবে। আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো চূড়ান্ত তালিকা এখনো পর্যন্ত যা ঠিক রয়েছে, এবং সেদিন কিন্তু একটা আমরা যদি বলি সেটা কিন্তু একটা ভূমিকম্প কিন্তু হতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে রয়েছি, কিন্তু তার মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে 58 লক্ষ নাম বাদ গেছে, এবং জলপাইগুড়ি জেলাতে 1,33,00,000 নাম কিন্তু আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো 1,33,000 নাম কিন্তু বাদ গেছে শুধু জলপাইগুড়ি জেলাতে। এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু আমাদের নজরে এসেছে। সুতরাং আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো এই মুহূর্তে 58 লক্ষ নাম বাদ চলে গিয়েছে ইতিমধ্যে, এবং আরো অনেক নাম বাদ যাবে। সংখ্যাটা কোনোভাবেই যে 1 কোটির কম হবে সেটা কিন্তু নয়। এবং আমি প্রথম দিন এসআইআর নিয়ে যখন আলোচনা করেছিলাম তখন একটা কথা বলেছিলাম, এর রাজনৈতিক প্রভাবে অনেকে ভাবছেন কিন্তু তৃণমূল কংগ্রেস এতে কিন্তু হেরে যাবে। আমি কিন্তু সেদিন বলেছিলাম যে 1
কোটি নাম বাদ গেলেও কিন্তু তৃণমূল কংগ্রেস হাসতে হাসতে জিতবে। কেন বলেছিলাম সেটা কিন্তু আগামী দিনে আপনাদেরকে ব্যাখ্যা করব। আগে একবার ব্যাখ্যা করেছি, আবার আগামী দিনে ব্যাখ্যা করব। কিন্তু আজকের মতন আমি খবরের ময়নাতদন্ত এখানেই শেষ করছি। নমস্কার।